হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে গতকালকে আমাদের 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। তো আমি কোশ্চিনটা হাতে পেয়েছি, হাতে পাওয়ার পরে চিন্তা ভাবনা করেছি যে একটা ভিডিও বানালে কেমন হয়। তো কোশ্চিনটা হাতে পাওয়ার পরে আমি চেষ্টা করেছি যে ম্যাথের সলভটা দেওয়ার জন্য বিসিএস প্রিলিমিনারি কোশ্চিনের। তো এইখানটায় আমি আমার মতো করে চেষ্টা করেছি যে কয়টা সলভ আমি করতে পেরেছি। তো সে কয়টা কোশ্চিনের একটু সলভ আমি আজকে দিতে চাচ্ছি। তো আশা করি যারা সামনে বিসিএস দিবে বা দিয়েছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং সবাই আমার ভিডিওটা দেখবে, সবার কাজে দিবে। এই কথা বলে শুরু করছি আজকে আমাদের 41তম যে বিসিএস এর কোশ্চিনটা এসেছিল সেই কোশ্চিনের ম্যাথের সলভটা দেওয়ার। ওকে, আচ্ছা, চলেন শুরু করা যাক। তো প্রথমেই বলে দিই, আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ডিকে লার্নিং একাডেমি। তো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, আমি আর সবার মতো বলতেছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। করলে হয়তো নতুন নতুন কিছু পেতে পারেন আপনারা, কারণ আপনাদের অনুপ্রেরণাগুলোই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, তো চলেন শুরু করা যাক। তো আমার হাতে একটা বিসিএস কোশ্চিন আছে। এই কোশ্চিনটা হচ্ছে যে 3 নাম্বার সেটের একটা বিসিএস কোশ্চিন। তো 3 নাম্বার সেটে দেখা গিয়েছে যে ম্যাথ কোশ্চিনগুলো এসেছে আমাদের 91 থেকে শুরু করে 118 পর্যন্ত। তো আমি চেষ্টা করছি যে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আমাদের সলভগুলো করার। তাহলে চলেন প্রথমটা আমরা শুরু করি। প্রথম অঙ্কটা যেটা দিয়েছে সেই অঙ্কটা হচ্ছে যে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচরণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটির বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তার মানে আমরা দেখতেছি যে ক্লাস 9-10-এর বা এইচএসসি লেভেলের যে আহ, আমাদের ছিল সম্ভাবনার যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর মধ্যে থেকে একটা অঙ্ক আমাকে দেওয়া হয়েছে এখানে। তো এটা যদি সলভ একটু দেখি তাহলে সম্ভাবনার অঙ্কগুলো সলভ করার প্রথম টার্মটা কি ছিল আমাদের। টার্মটা ছিল এরকম যে প্রবাবিলিটি পি সমান নিচে হতো ঘটনা মোট ঘটনা বা নমুনা, আর উপরে কি হইতো, উপরে হইতো যে অনুকূল অনুকূল নমুনা বা ঘটনা। ওকে, এইটা আমাদের ছিল প্রবাবিলিটির ম্যাথ করার একবারে বেসিক এবং কমন একটা ফর্মুলা, এবং এই ফর্মুলাটা দিয়েই কিন্তু আমরা অঙ্কটা সলভ করে ফেলে দিতে পারি। তাহলে আমাদের নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে মোট ঘটনা বা নমুনা, আর উপরে থাকে দা আমাদের সেই ম্যাথটাই কোন অনুকূল ঘটনার কথা বলা হয়েছে সেই অনুকূল ঘটনাটা। তাহলে আমরা এটা প্রবাবিলিটি যদি দেখি, আমার সংখ্যা কতগুলো বলা হয়েছে 1 থেকে 440 পর্যন্ত। তার মানে এই জায়গায় আমাদের মোট ঘটনা কত, আমাদের মোট ঘটনা কিন্তু 440। আর অনুকূল ঘটনাটা যদি একটু দেখি তাহলে দেখবো এখানে বলা হয়েছে সত্যতে যে বর্গ সংখ্যা। তাহলে বর্গ সংখ্যা কি মিনস করতেছে এই জায়গায়, এই জায়গায় আমরা দেখবো যে 1-এর বর্গ করলে পাইতেছি 1, 2-এর বর্গ করলে 4, এভাবে যদি আমি 10-এর করি তাহলে পাবো 100, তারপরে 11 যদি করি তাহলে পাবো 121। এইভাবে কি করতেছি, আমি বর্গ করতেছি। এই বর্গগুলো করে দেখতে হবে আসলে আমার কত কোন সংখ্যাটার বর্গ করলে 440-এর কাছাকাছি যায় বা 440 হয় সেটা আমাকে দেখতে হবে। যদি সেই নাম্বারটা বাহির করতে পারি তাহলে সেই নাম্বারটাই আমাদের জন্য কি হবে, আমাদের হবে অনুকূল নমুনা বা অনুকূল ঘটনা। তো আমরা দেখি যদি, তাহলে দেখব যে 21-এর যদি বর্গমূল করি তাহলে 21-এর বর্গ না, 21-এর উপর যদি বর্গ করি আমি তাহলে সেখান থেকে পাবো 441। আমি যদি 20-এর করি তাহলে পাবো হচ্ছে 400। তো আমার এই জায়গাটায় নাম্বারটা কত, এই জায়গাটার নাম্বারটা হচ্ছে 440। 440 এখানে বলেছে, তাহলে আমাকে এই 21-এর উপর বর্গ করলে পাচ্ছে 441। তার মানে 441টা 440 থেকে বড়, তাহলে এই এই নাম্বারটা নেওয়া যাবে না। তাহলে আমি কোন নাম্বারটা নিতে পারি, 20 নিতে পারি। তাহলে আমার অনুকূল ঘটনা এখানে কত ভাইয়া, এখানে অনুকূল ঘটনাটা হচ্ছে গিয়ে 20। তাহলে আমি যদি এখানে অনুকূল ঘটনার জায়গায় 20 বসায় দিই, তারপরে এটার ক্যালকুলেশন করি, তাহলে দেখব যে এইটা এইটা কেটে যাচ্ছে, এটা দিয়ে এটা কাটলে থাকে 22, উপর থেকে 1। তার মানে আমি পাচ্ছি প্রবাবিলিটিটা হচ্ছে 1/22। দ্যাট মিনস এই অঙ্কটার আমাদের অ্যান্সারটা হবে 1 নাম্বারটা। ওকে, স্টার্ট। ওকে, তাহলে 91 পরে আমরা যদি 92 নাম্বার ম্যাথটা দেখি, যে সেট নাম্বার আমি আবারও বলতেছি, এই সেটটা
বিশেষ কোশ্চিনের 3 নাম্বার সেট। আসলে বিশেষ কোশ্চিনের বিভিন্ন রকমের সেট আছে, এক এক সেটে দেখা যায় যে কোশ্চিনগুলো উলট পালট করা থাকে, এটা তো 3 নাম্বার সেটের। ওকে, যাদের সেট আলাদা আলাদা তারা আমরা চেষ্টা করব যে মিলিয়ে মিলিয়ে একটু দেখার চেষ্টা করব। তো এই 3 নাম্বার সেটে 92 নাম্বার একটা ম্যাথ দেওয়া হয়েছে। এই ম্যাথটাতে বলা হচ্ছে এরকম একটা সিরিজ দেওয়া রয়েছে। তো আমরা জানি ভাইয়া যে সিরিজের ম্যাথগুলো মূলত দুই রকমের হয়ে থাকে, একটা সমান্তর ধারার ম্যাথ হয়ে থাকে আর একটা হচ্ছে গুণোত্তর ধারার ম্যাথ হয়ে থাকে। তাহলে কি দুই রকমের, একটা সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা যদি একটু দেখি, আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমাকে যে ম্যাথটা দিয়েছে এই ম্যাথটা কোন ধারার আন্ডারে পড়ে। আমি যদি দেখি তাহলে এখানে দেখব যে এই ধারাটা আমাদের আসতেছে গুণোত্তর ধারা। ওকে, তাহলে কীভাবে গুণোত্তর ধারা হলো এটা সমান্তরাল ধারা কেন হলো না? সমান্তরাল ধারা এই কারণে হলো না, তা আমরা জানি যে সমান্তরাল ধারার ক্ষেত্রে প্রত্যেকটা পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি বিয়োগ করি তাদের বিয়োগ ফলটা কি হবে, সবসময় সমান হবে। আর আমি এই অঙ্কটা দেখেই বুঝতে পারছি ভাই যে দ্বিতীয় পদ থেকে প্রথমটা যদি বিয়োগ করি, আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয়টা বিয়োগ করি, তাহলে কখনোই মানগুলো সমান আসবে না। তার মানে আমি বলতে পারি যে এইটা সমান্তর ধারার সিরিজ না, এটা তাহলে কেমন হবে, এটা হবে গুণোত্তর ধারার একটা সিরিজ। তো আমরা কি জানতাম, ছোটবেলায় 9-10-এ শিখে আসছি যে গুণোত্তর, হায়ার ম্যাথে শিখে আসছি যে গুণোত্তর ধারার সমষ্টি সমষ্টি এস সমান কেমন ছিল, ফর্মুলাটা ছিল যে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা যেহেতু গুণোত্তর ধারার সমষ্টির ফর্মুলা, তাহলে এই এটা কি ছিল, এটা ছিল হচ্ছে প্রথম পদ, ওই ধারা বা সিরিজের প্রথম পদ ছিল। আর আরটা কি ছিল ভাগফল। এই ভাগফলটা হচ্ছে ভাই 2 নাম্বার পদকে 1 নাম্বার পদ দিয়ে ভাগ করলে যেই ভাগফলটা পাবো সেই ভাগফলটা ছিল এইটা। ওকে, তাহলে আমরা যদি একটু করি, তাহলে প্রথম পদ আগে আমরা এটা বাইর করে নিচ্ছি। প্রথম পদটা একটু দেখে নিই, এর সমান তাহলে কি হবে 0.12। এটাকে আমি কি লিখতে পারি উপরে 12, নিচে দশমিকের জন্য একটা 1 আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিতে পারি। আর যদি 8টা বাইর করি তাহলে 8টা কেমন হবে, আর সমান হচ্ছে যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ কি আছে ভাই, দ্বিতীয় পদ আছে 0.0012 আর প্রথম পদ কি আছে 0.12। এটাকে আমি লিখতে পারি এইভাবে যে 12 ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে চারটা শূন্য সংখ্যা থাকার জন্য চারটা শূন্য। ওকে, আমি যদি একবারে করি, নিচের অংশটাকে যদি আমি উল্টাই দিই তাহলে আমি কি পাইতাম, যে দশমিকের জন্য একটা 1 পাইতাম এবং দুটো সংখ্যার জন্য দুটা শূন্য পাইতাম, এবং কি হতো উপরে থাকতো 12। যদি উল্টাই দিতাম তাহলে কি হতো, 100টা চলে যেত উপরে, নিচে আসতো 12। ওকে, তাহলে আমি কি করছি, এটা কাটতেছি, এই দুই শূন্যর সাথে এই দুই শূন্য কেটে গেল, তাহলে উপরে থাকতেছি কি 1 ডিভাইডেড বাই 10। এখন যদি আমি এই মানটাকে আর এর মানটাকে যদি এই ফর্মুলাতে বসাই তাহলে কেমন হবে, পদটা আসবে এইরকম যে 12 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 10। এটাকে যদি একটু লিখি তাহলে কেমন হবে, উপরে 12 নিচে 100, আমি একবারে করতেছি 10 চলে যাবে উপরে, যদি আমি করি তাহলে 10 থেকে 1 বাদ দিলে থাকবে নিচে 9। তাহলে এই আচ্ছা 100 1 2 3 4 আর সরি এখানে একটা শূন্য হবে, এটা দিয়ে কাটলে এখানে একটা শূন্য পাবো, তাহলে এই জায়গায় একটা শূন্য পাবো, তাহলে এই জায়গাটা হবে 99 শূন্য। তাহলে আমার কি হচ্ছে, এই 100 আউট হয়ে যাচ্ছে, আমার উপরে থাকতেছে 12, নিচে থাকছে 99। এখন যদি আমি কাটি 12কে যদি আমি 3 দিয়ে কাটি 4, 99কে 3 দিয়ে কাটলে আমার এটা 33, তাহলে 4/33। এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে ম্যাথটা ছিল, এই 2 নাম্বার ম্যাথের সলিউশন, যে 4/33। ওকে, তাহলে আমাকে এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির ফর্মুলা ছিল যে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আর এটা কি ছিল, এটা ছিল হচ্ছে গিয়ে প্রথম পদ, আরটা ছিল দ্বিতীয় এবং প্রথম পদের ভাগফল। ওকে, তাহলে এইটা করে যদি আমি ফর্মুলাতে বসাই দিই তাহলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসে এইটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা যদি একটু 3 নাম্বার ম্যাথটা দেখি, তাহলে একদম ইজি একটা ম্যাথ দিয়েছে আমাদের, এটা হচ্ছে জাস্ট গুণের একটা ক্যালকুলেশন। তো এই ম্যাথটার সলভ যদি আমি একটু করি তাহলে সলভটা কেমন হবে একটু দেখি, যে কি বলেছে যে √8 গুণ √2। এটাকে কি করতে পারি ভাই, যে দুটা রুটকে আমি একটা রুটের মধ্যে ঢুকাইতে পারি।
হ্যাঁ, এটাই করতে পারি। তাহলে -8 গুণ -2, তার মানে আমার এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে -16, সরি √16 কে কিভাবে লেখা যায়, +or-4। এখন আমি যদি কোশ্চেনের অ্যান্সারের দিকে তাকাই ভাই, তাহলে কিন্তু আমার কি রয়েছে, -4 একটা অ্যান্সার রয়েছে, 4 একটা অ্যান্সার রয়েছে। ওকে, তাহলে আমার এখন কনফিউশন মূলক একটা প্রশ্ন যে -4 হবে না 4 হবে। তো আমি যদি এখানে ইন্ডিভিজুয়ালি ভাবে যদি -4 দিই, তাহলে কোশ্চেনটার অ্যান্সার ভুল হতে পারে। কারণ আমি যদি চিন্তা করি এটাকে প্লাস অর মাইনাস দিয়ে নাই করব, শুধুমাত্র 4 লিখি, আমরা অনেক ক্ষেত্রে লিখে ফেলে দিই, ওই 4টাই আমরা অ্যান্সার হিসেবে গণ্য করতে পারি। এখানে আমার প্লাস অর মাইনাস ইন্ডিকেট করে দেওয়ার প্রয়োজন হচ্ছে না এই ম্যাথটাতে, কারণ অ্যান্সারটাতে আমার কি রয়েছে, প্লাস অর মাইনাস ছাড়াই কিন্তু একটা 4 রয়েছে। ওকে, তাহলে আমি এই 4টাকে অ্যান্সার হিসেবে গণ্য করতে পারি। আচ্ছা, এরপরের যদি 4 নাম্বার ম্যাথটা একটু দেখি, 4 নাম্বার ম্যাথ, এটা ইন্টারমিডিয়েটের, আমি যদি একটু ম্যাথগুলো দেখি, তাহলে ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারের একটা ম্যাথ দেওয়া হয়েছে, এটাকে মডুলাসের একটা অঙ্ক। তো কি বলেছে এখানে, যে সলভ যদি দিই, তাহলে বলেছে x-2 মডুলাস অফ x-2 গ্রেটার দেন 3 দেওয়া আছে। আমাকে বলা হচ্ছে m এবং n এর কোন মানের জন্য এই শর্তটা হবে, মানে m এবং n এর মানটা আমাকে বাইর করতে হবে। তার মানে আমি যদি একটু ফলো করি অঙ্কটার ভিতরে, তাহলে আমি মডুলাসের ধর্ম অনুসারে লিখতে পারি যে যদি এই মডুলাসটাকে আমি উঠাই দিই, অর্থাৎ x-2 এইরকম যদি কিছু একটা লিখি, তাহলে আমাকে এটা মডুলাসের ধর্ম হিসাবে এইরকম কিছু একটা লিখতে হয়। ওকে, এটা মডুলাসের প্রাথমিক ধর্ম ছিল। এবং এখানে আমি কি করতে পারি, আমাকে কিন্তু এই জায়গাটা মিলাইতে হবে 3x + 5, যে কোনো কিছু করে। তাহলে আমি যদি এই জায়গাটা মিলাইতে চাই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। উভয় দিকে যদি 3 দ্বারা গুণ করে, তাহলে কি হবে, -9 গ্রেটার দেন 3x - 6, এই জায়গায় থাকবে 9। ওকে, এখন আমি কি বলেছি, আমি 3xটা পেয়ে গিয়েছি, আমাকে কি পাইতে হবে, এখানে 5 পাইতে হবে। এখন 5 যদি পাইতে হয় এই টার্মটা থেকে, তাহলে আমাকে কি করতে হচ্ছে, সব দিকে 11 যোগ করতে হচ্ছে। 11 যোগ করলে আমি পেয়ে যাব যোগ 11, 3x - 6 + 11 এত। তাহলে আমি কি পাচ্ছি, এই জায়গাটা পাচ্ছি 2, এই জায়গায় পাচ্ছি দেখো যে 3x + 6 পাইতেছি, এই জায়গায় পাইতেছি 20। তার মানে সরি, এটা 5 হবে। তার মানে কি দেখছি, যে আমার এই টার্মটা যা ছিল, এই টার্মটা কিন্তু তাই হয়ে গেছে। আমার এই কন্ডিশনটা যা ছিল, এই কন্ডিশনটা কিন্তু তাই হয়ে গেছে। তাহলে এখন আমি যদি একটু কম্পেয়ার করি, m গ্রেটার দেন 3x + 5 গ্রেটার দেন n, এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে m এর ভ্যালুটা দেখব 2, আর n এর ভ্যালুটা দেখতেছি 20। তাহলে দেখছি যে এখান থেকে m = 2 এবং n = 20। এটা যেটা অ্যান্সার ছিল, সেটাই হবে এটার অ্যান্সার। স্টার্ট। ওকে, আমাদের এখানে 1 থেকে 91, 92, 93, 94 চারটার সলভ আমি দিয়েছি। আমি অত্যন্ত দুঃখিত যে 95 এবং 96 এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমি করতে পারি নাই। যারা করতে পারবে তাদের তো ভালোই। আমার জানা মতে আমি এই দুটো সলভ করতে পারি না, আমি অত্যন্ত দুঃখিত যে এই দুটো সলভ দিতে পারতেছি না, এবং তারপরে এগুলো চেষ্টা করতেছি আমি। তারপরে 97 নাম্বার যে অঙ্কটা ছিল, সেই অঙ্কটাতে বলেছে যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমার কি বলেছে, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং কোন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এটা আবার কি করেছে, বৃত্তের ভিতরে রয়েছে। তাহলে আমি যদি এটা সলভ দিই, তাহলে সলভটা কেমন হবে, যে একটা বৃত্ত হবে, সেই বৃত্তটাতে একটা সমবাহু ত্রিভুজ হবে, এরকম একটা সমবাহু ত্রিভুজ। যদি এরকম হয়ে থাকে, তাহলে বৃত্তের ভিতরে সমবাহু ত্রিভুজ, অবশ্যই এটা বৃত্তের সেন্টার। এবং আমাকে কি বলেছে, আমাকে বলেছে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6। তাহলে আমি জানি এইটা 6, আমি যদি এরকম একটা টান দিই, তাহলে এটা হবে 6, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটা হবে 6। ওকে, তাহলে আমি তিনটা কি জানলাম, আমি তিনটা কিন্তু বৃত্তের তিনটা ব্যাসার্ধ আমি নিলাম, এখান থেকে ব্যাসার্ধ প্রত্যেকটা দেখলাম কি, প্রত্যেকটা 6। এখন যদি আমি এই কোণটা একটু দেখি, তাহলে এই কোণটা কেমন দেখবো, আমি পুরো সার্কেলটা কত ডিগ্রি ভাই, পুরো সার্কেল হচ্ছে 360 ডিগ্রি, সেটাকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখবো যে 120 ডিগ্রি। তার মানে আমার এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এখন আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে, আমাকে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে আমরা একটা ফর্মুলা জানি, যে যদি আমার ত্রিভুজের দুইটা বাহু জানা থাকে, যদি ত্রিভুজের দুইটা বাহু জানা থাকে আর একটা কোণ জানা থাকে, তাহলে আমার ফর্মুলাটা ছিল এরকম, যে ক্ষেত্রফল সমান যে ½ * AB sin θ। ওকে,
এবি সাইন থিটা। তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হতে পারে যে হাফ ইন্টু এবি সাইন থিটা। আমাকে কি চেয়েছে ভাই, যে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল এইটা, আমার কাছে কি রয়েছে তিনটা ত্রিভুজ, তাই আমি এর সাথে কি করলাম আরো 3 গুণ করে দিলাম। যদি 3 গুণ করি তাহলে দেখবো যে পুরা ত্রিভুজটা বা পুরো সারফেসটার ক্ষেত্রফল আমি পাবো। তাহলে এটা যদি সলভ করি তাহলে কি পাবো, যে হাফ গুণ প্রথম বাহুর দৈর্ঘ্য 6, পরের বাহুর দৈর্ঘ্য এটা 6, এটা 6 এবং সাইন 120 ডিগ্রি তার সাথে 3 গুণ। তাহলে আমি যদি করি তাহলে পাবো হাফ গুণ 6 গুণ 6, সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর এখানে হচ্ছে 3। তাহলে আমি যেটা করতে পারি যে এটা দিয়ে এটাকে কাটলে থাকবে 3, এটা দিয়ে এটাকে কাটলে থাকবে 3, তাহলে আমার আনসারটা থাকছে 3, তাহলে 3 গুণ 3 গুণ √3 গুণ 3, তার মানে 3 3 কে 9, 3 9 27, 17√3, এটাই হচ্ছে এত একক, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমার এই কোশ্চেনটার অ্যান্সার কেমন বলো, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে 27√3। আচ্ছা এটা গেল। এরপরে আরেকটা কি করেছে, আর একটা ত্রিভুজ রিলেটেড কোশ্চেন আমাকে দেওয়া হয়েছে। এই ত্রিভুজ রিলেটেড কোশ্চেনটার যদি একটু সলভ দেখি তাহলে সেটা কি বলেছে, যে একটা ত্রিভুজটা কি হবে, এবিসি ত্রিভুজ হবে এবং এবিসি ত্রিভুজের কোণ, এ কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে ধরলাম যে আমি একটা ত্রিভুজের এ কোণ আমি অঙ্কন করেছি, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। ওকে, তারপরে কি বলেছে, বি কোণটা, আমার বি কোণটা মোটামুটি 80 ডিগ্রির মতো, এটা 80 ডিগ্রি। এখন আমাকে সি কোণটা জানতে হবে এবং সি কোণ দিয়ে যে সমদ্বিখণ্ডক এ বি এর উপরে পড়বে, সেই এ বি এর সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে সেট করেছে, এই কোণটা আমাকে জানতে হবে। আমাকে বলেছে যে এটা 40 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, এইটাখানে একটা কোণ আছে যেটাতে সি কোণ, তাহলে এটা এ কোণ, এটা বি কোণ, সি কোণ, এবং সি কোণের সমদ্বিখণ্ডক এ বি এর উপর ডি বিন্দুতে সেট করেছে। এখন আমাকে বাইরে করতে বলছে এ ডি সি, এই কোণটার মান কত। এটা একদম সিম্পল একটা কোশ্চিন, এটা জাস্ট আমার যদি মাথায় থাকে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমি এটাকে সলভ করে ফেলে দিতে চাচ্ছি। আমি কথাগুলো একটু জোরে জোরে বলছি এই কারণেই যে ভিডিও কন্টেন্টটা বেশি বড় করতে চাচ্ছি না, কারণ অনেকগুলো কোশ্চিনও সলভ করতে হবে আমাদের। তাহলে আমরা কি দেখতেছি, এটা অবশ্যই একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের এটা যদি 40 ডিগ্রি হয়, এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180, তার থেকে 40 এবং 80 যদি বিয়োগ করি তাহলে দেখবো এই কোণটা 60 ডিগ্রি। তাহলে সি কোণটা হলো 60 ডিগ্রি। এখন সি কোণের যদি সমদ্বিখণ্ডক সিডি রেখা হয়ে থাকে তাহলে এই কোণটা হবে কত, 30 ডিগ্রি। এটা জাস্ট ক্লাস 9-10 এর বইয়ের কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট থেকে এই ব্যাপারগুলো এসেছে। তাহলে আমাকে এখন এই কোণটা যদি বাইর করতে বলে তাহলে আমি কি করব, এটা অবশ্যই একটা ত্রিভুজ, এ সি ডি একটা ত্রিভুজ। তাহলে এখান থেকে কি করতে পারি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি যোগ 30 ডিগ্রি যদি করি তাহলে 180 থেকে যদি আমি 70 ডিগ্রি বাদ দিই পাবো 110 ডিগ্রি। তাহলে এই কোশ্চিনটার অ্যান্সার হবে 110 ডিগ্রি। এই এত সুন্দর একটা অঙ্ক আমাদের বিসিএস এর ম্যাথে দিয়েছে। হ্যাঁ, যদিও এখন এই অঙ্কগুলো খুব সহজেই আমরা কি করছি, সলভ করতেছি, কারণ এই অঙ্কগুলোর সলভ আমি বসে থেকে করেছি, যার কারণে আমি এত তাড়াতাড়ি করতে পারছি। কিন্তু বিসিএস পরীক্ষায় যে আসলে যে এইভাবে সলভগুলো করতে পারবে তারই, সে কিন্তু বিসিএস এর টেকার মতো তারই কিন্তু যোগ্যতা রয়েছে। হ্যাঁ, যদিও আমি সলভগুলো দিতেছি, কারণ সলভগুলো আমার অনেক সময় ধরে, ঘন্টার পর ঘন্টা সময় ধরে সলভগুলো আমি বের করেছি, যার কারণে আমি অতি সহজেই সলভগুলো দিতে পারতেছি। ওকে, আচ্ছা চার্ট। ওকে, এরপরে 99 নম্বর ম্যাথটা একটু দেখবো। এটা হচ্ছে আমাদের বিন্যাস এবং সমাবেশ, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের চ্যাপ্টারের একটা ম্যাথ। এবং আমরা দেখেছি যে বিসিএস কোশ্চিনের প্রত্যেকটা বছরই এই টাইপ থেকে এক ধরনের কোশ্চিন থাকে বিন্যাস এবং সমাবেশ থেকে। তো এই টাইপটা যদি একটু দেখি তাহলে কি বলেছে, কমিটি গঠনের ম্যাথগুলো। তো ভাই আমরা কি জানতাম যে কমিটি গঠনের ম্যাথগুলোতে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কতজন থেকে কতজন নিয়ে নেওয়া হয়েছে এটার একটা কি করতে হয়, আলাদা করে সমাবেশ গঠন করতে হয়, এবং সমাবেশ গঠন করে কি করতে হয়, তাদের গুণফল করে ফেলে দিলে কত প্রকারে আমরা কমিটি গঠন করতে পারি এইটার সলভ বাইর করে ফেলে দিতে পারবো। তাহলে আমরা দেখছি কি, কয়জন পুরুষ, পুরুষ বলেছে 5 জন। ওকে, এই 5 জন পুরুষ থেকে কয়জন পুরুষকে নেওয়া হবে, একজন পুরুষ নিয়ে কি করা হবে, কমিটি গঠন করা হবে। তাহলে 5 জন থেকে যদি একজনকে নিই, সেটা বিন্যাসের ভাষায় আমরা লিখতে পারি 5C1। ওকে, তারপরে মহিলা কয়জন বলা হয়েছে, যে মহিলা বলা হয়েছে 4 জন। তো 4 জন মহিলা থেকে যদি আমরা কয়জন মহিলা নিয়েছি, 2 জন মহিলাকে নিয়েছি। 4 জন মহিলা থেকে 2 জন মহিলা নিলে সেটা বিন্যাসের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যে 4C2। ওকে, এবং তাহলে আমি কি পাচ্ছি, যে 5C1 এবং 4C2
এদের যে গুণফলটা পাবো সেই গুণফলটার তত উপায়ে আমি কি করতে পারি, কমিটিটা গঠন করতে পারি। তো এটাকে যদি সলভ করি আমি, তাহলে সলভটা কেমন হবে, যে আমরা জানি 5c1 মানে হচ্ছে 5ই থাকে, গুণ 4c2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি একটু ভাঙায় তাহলে কি থাকবে, 5 গুণ 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস এটার মান হচ্ছে 24। তাহলে 24 বসাইলাম, এবং এখান থেকে যদি দেখি তাহলে 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, আর এটা 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, তাহলে 2 2 তাহলে কত হয় 4, এটা কেটে দিলে থাকে 6। তাহলে আমি যদি এখন মুছাই দিই তাহলে 5 গুণ 6, দ্যাট মিনস এটার অ্যান্সার হবে 30। তাহলে 30টা উপায় আমরা কি করতে পারি, কমিটিটা গঠন করতে পারি। তাহলে আমরা বিন্যাসের ম্যাথটা দেখলাম, বিন্যাসের ম্যাথটাতে কি করতে হবে, 5 জন থেকে একজন নিয়েছি সেটাকে সমাবেশ আকারে প্রথমে করে নিতে হবে, তারপর 4 জন থেকে 2 জন নিয়েছি সেটাকে সমাবেশ দিয়ে করে নিলাম, তারপর আমাকে কি করতে হবে, দুইটার গুণফল করলে যে উপায়টা পাবো সেই তত উপায়ে আমি কি করতে পারি, আমি কমিটিটা গঠন করতে পারি। এই ম্যাথটা। এরপরে আমরা একটা ম্যাথ দেখেছি, এই ম্যাথটা হচ্ছে মোটামুটি রিটেন পার্টের মতো একটা ম্যাথ, যা আসলে রিটেনে এই ম্যাথগুলো করা হয়ে থাকে। তো এই ম্যাথটার সলভ যদি একটু দেখি আমরা, তাহলে দেখব যে এক্স প্লাস 2^1/3 প্লাস 2^2/3 সমান 0 হলে এই টার্মটার মান কত হবে, এটা আমাকে করতে হবে। এটা যদি সলভ করি তাহলে আমরা কিভাবে করব, যে এক্স প্লাস 2^1/3 প্লাস 2^2/3 ইকুয়ালস টু 0। তাহলে আমি প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এইটাকে ওই পারে নিয়ে যেতে পারি, কারণ আমাকে কি বলেছে, এই টার্মটাই এক্স এর কিউব, হ্যাঁ কিউবিক ঘাত আমাকে আনতে হবে। তাহলে আমি কি করতে পারি, এক্সটাকে আলাদা করে নিলাম, 1/3 প্লাস 2/3 সমান কত পারে, এক্স গেলে মাইনাস এক্স। এখন আমাকে কি আনতে হবে, এক্স কিউব আনতে হবে। তাহলে এক্স কিউব আনতে চাইলে আমি কি করতে পারি ভাই, যে উভয় দিকে আমাকে কিউ দিয়ে গুণ করতে হবে। তাহলে কিউতে যদি আমি কিউ এর পাওয়ার করতে হবে, তাহলে আমি কি করতে পারি, যে তাহলে আমি উভয় দিকে যদি কিউব করে দিই তাহলে আমার কি আসতেছে, এক পাশে কিউব আসতেছে। ওকে, তাহলে আমি এখন এটা কি দেখতেছি, এটা দেখতেছি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়েছে, এ প্লাস বি হোল কিউব। তাহলে এই সূত্রটা কি জানতাম, যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমি এখন ফেলাই দেবো, এটা হচ্ছে এ, এটা বি। আমি যদি ফেলাই তাহলে কেমন আসবে, 2^1/3 এ কিউ প্লাস 2^b³ প্লাস 3 ইন্টু 2^1/3 ইন্টু 2^2/3 ইন্টু 2^1/3 প্লাস 2^2/3 সমান মাইনাস এক্স কিউব। এখন আমি এখান থেকে যেটা করতে পারি সেটা দেখো, যে 2^1/3 তার পাওয়ার কিউব মানে কি, 2^3/3, এটা কেটে গেলে থাকো 1, 2^1 মানে কত 2, তাহলে এই জায়গাটায় বসাইতে পারি আমি 2, একইভাবে এই জায়গায় বসাইতে পারি 2 স্কোয়ার। এই জায়গায় কি করতে পারি, এই জায়গায় যদি করি তাহলে আমি 3 জায়গায় 3 থাক, দুইটা জায়গা থেকে 2 রয়েছে, 2কে কমন নিলে আমি কি লিখতে পারি, 1/3 প্লাস 2/3। দ্যাট মিনস এটা যদি করি তাহলে 3 উপরে তাহলে এরকম থাকবে 3/3 মানে কত 1, 2^1 মানে কত 2ই থাকে, তাহলে এটা 2। আর এই জায়গাটায় কি, এই জায়গায় তার সাথে গুণ আকারে আছে, এই যে 2^1/3 প্লাস 2^2/3। তাহলে এই টার্মটার সমান কি লিখে রাখছিলাম আমি, এই টার্মটার সমান দেখো যে এই টার্মটার সমান মাইনাস এক্স লেখা যায়। তাহলে আমি এটাকে মাইনাস এক্স দ্বারা গুণ করে দিলাম, এইটার বদলে মাইনাস এক্সটা বসাই দিলাম, আর এই জায়গায় কি থাকে, মাইনাস এক্স কিউব। এখন এই ব্যাপারটাকে যদি একটু ব্যাখ্যা করে লিখি তাহলে কেমন থাকে, 2 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এই জায়গা করা মানে হচ্ছে মাইনাস 6x, এবং এপারে কি থাকে এক্স কিউব। এখন যদি এক্স কিউবকে এই পারে নিয়ে আসি তাহলে কেমন হবে, এক্স কিউব মাইনাস 6x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এক্স কিউব প্লাস 6 সমান কি হবে, 6x ওই পারে পার করে দিলে এরকম আসে। তাহলে আমি দেখলাম যে এক্স কিউব প্লাস 6 করলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে এটার ভ্যালু 6x। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত পাচ্ছি আমরা, এই অঙ্কটার অ্যান্সার পাচ্ছি হচ্ছে 6x। ওকে ওকে, এরপরে আমরা 101 নাম্বার ম্যাথটা দেখি, বলেছে যে x^5 প্লাস 2 ইন্টু x^5 প্লাস 16 ইন্টু 5^x সমান হচ্ছে 1 হলে কি হবে, x এর মান কত হবে। এই ম্যাথটা যদি সলভ করি তাহলে কেমন হবে, খুবই সিম্পল, লাইন 10-এর আমরা যে সূচকের অঙ্কগুলো করছি সেই সূচকের বেসিকটা দিয়ে করা হয়েছে এটা। তাহলে আমরা 5x প্লাস 16 ইন্টু 5^x সমান কত 1 দেওয়া আছে, আমি যেটা করতে পারি প্রত্যেকটার ভিতর 5^x আছে, তাহলে আমি 5^x টাকে কমন নিতে পারি, কমন নিলে কি হবে 1 প্লাস 8 প্লাস
16 সমান কত 1। তাহলে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স গুণ এটা যোগ করলে আসবে হচ্ছে 25 1। তাহলে এখান থেকে যেটা লিখতে পারি, তাহলে এটা ভাগ যদি হয়ে যায় তাহলে এরকম আমি লিখতে পারি একবারে সরাসরি 25 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি সূচকের নিয়মে উপরে উঠাই দিই তাহলে কি হবে 5 ইনভার্স 2। তার মানে আমি কি দেখতেছি এটা 5 এটা 5, তাহলে দুই পাশ থেকে দুটো আউট হয়ে গেলে তাদের কি থাকে, তাদের x সমান ভ্যালু থাকে 2। অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার হবে x সমান -2। তাহলে এই অঙ্কটার অ্যান্সার পাচ্ছি x সমান -2। পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা মূলত আমাদের ক্যালকুলেটর ছাড়া করা একটু সমস্যা, কিন্তু এটাকে আমরা একটা টেকনিক্যালি করতে পারি। যদি টেকনিক খাটাই করি তাহলে অঙ্কটা করা যেতে পারে ক্যালকুলেটর ছাড়াও। সেটা হচ্ছে যদি দেখি তাহলে আমরা কি দেখছিলাম যে 5 ডিভাইডেড বাই 12, 6 ডিভাইডেড বাই 13, 11 ডিভাইডেড বাই 24, 3 ডিভাইডেড বাই 8। এই অঙ্কটা করতে গেলে একটা টেকনিক খাটাতে হয়। প্রথমে যেটা করতে হয় প্রত্যেকটাতে দুটা করে শূন্য নিয়ে নিতে হবে। দুটাকে শূন্য নিয়ে আমাকে এখন কাজ করে দেখতে হবে যে কোনটার মান কেমন আসতেছে। আমি যদি এটা করি তাহলে কেমন হবে যে 12 দিয়ে 50কে মানে আলাদা আলাদা করে ভাগ করে দেখতে হবে। 12 দিয়ে 50কে ভাগ করলে 4 বারাং 48, তাহলে 4 বার থাকে, হাতে থেকে 2, তাহলে 2, তাহলে এখানে শূন্য হয় 20 হয়, তাহলে 12 দিয়ে কয়বার যেতে পারে, একবার যেতে পারে, মানে 41 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। হ্যাঁ, এই 41 পয়েন্ট কিছু একটা হবে এখানে। আর এটা যদি দেখি তাহলে কি হবে, 13কে যদি করি তাহলে হচ্ছে 5 তারাং 65, 4 তারাং 4 তারাং হচ্ছে 52, তাহলে 52 যদি দেখি তাহলে এদিকে 4 বার যাচ্ছে, আর থাকে 8 0 80, আমার মোটামুটি 6 তারাং 78, 6 বার যাবে, 46 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। এটাতে যদি দেখি তাহলে আমি প্রথমে কেটে নিচ্ছি, তাহলে হবে 12, আর এখানটা হবে হচ্ছে 550, আবার যদি কাটি তাহলে এখানে হবে 6, এখানে হবে হচ্ছে গিয়ে 275। ওকে, এখন এটা যদি ভাগ করি 27কে তাহলে আমার প্রথমে যাই 318, 424, 530, তাহলে হচ্ছে 4 বার, আর এখানে থাকছে 35, তাহলে 6 দিয়ে 35 ভাগ করলে মোটামুটি 636 5 বার, এটা হচ্ছে 45 পয়েন্ট সামথিং হবে। আর এটা যদি করি তাহলে এটা দেখবো যে মোটামুটি আমার 37 পয়েন্ট কিছু একটা আসতেছে। ওকে, তাহলে আমি দেখতেছি এটা আসছে 41 পয়েন্ট সামথিং, এটা আসছে 46 পয়েন্ট সামথিং, 45 পয়েন্ট সামথিং এবং 37 পয়েন্ট সামথিং। তাহলে এই জায়গাটা থেকে যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কোনটা, এই যে 46 পয়েন্ট সামথিং এইটা। তার মানে এটা কোথা থেকে এসেছিল, 6 ডিভাইডেড বাই 13 থেকে। তাহলে এটার অ্যান্সার হবে কোনটা ভাই, এটার অ্যান্সার হবে 6 ডিভাইডেড বাই 13, এইটা হবে এটার অ্যান্সার। ওকে ওকে, এরপরে আমরা যদি 103 নাম্বার অঙ্কটা দেখি তাহলে 103 নাম্বার অঙ্কে কি রয়েছে যে a প্লাস b সমান 7, ab সমান হচ্ছে 12 হলে 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড b স্কয়ার এর মান কত। এই অঙ্কটা কিন্তু 9-10 এরই একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা দেখে আমাদের কাছে কঠিন মনে হয়। এটা জাস্ট একটা রিভার্স ফাংশনের একটা অঙ্ক। এই অঙ্কটা যদি দেখি তাহলে আমি কি করব, সলভ দিলে 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই b স্কয়ার। প্রথমে কি করি, তাদের লসাগু করি, তাহলে কি হবে a স্কয়ার b স্কয়ার, এখানে করলে b স্কয়ার প্লাস a স্কয়ার থাকবে। দ্যাট মিন্স এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটাকে লিখতে পারি ab তার উপর স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি ছিল ভাইয়া, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে লিখতে পারি ab তার উপর স্কয়ার। তাহলে a প্লাস b এর মান কত 7, 7 এর উপর স্কয়ার করলে 49 মাইনাস 2 ইনটু ab এর মান কত, ab এর মান হচ্ছে 12, তাহলে 12 ডিভাইডেড বাই 12 এর উপর স্কয়ার করলে কত থাকবে 144, তাহলে কি থাকতেছে 45 মাইনাস 24 ডিভাইডেড বাই 144। এটা করলে আমি দেখব মোটামুটি অ্যান্সার কত আসবে, এখানে আসবে হচ্ছে 5, এখানে আসছে 2, 25 ডিভাইডেড বাই 144। তাহলে এই অঙ্কটার অ্যান্সার পাবো 25 ডিভাইডেড বাই 144। ওকে, তাহলে এটা জাস্ট একটা রিভার্স ফাংশন, আমাকে কি করতে হবে ফর্মুলাগুলো বসাই দিয়ে অঙ্কটা করলে অঙ্কটা চলে আসবে। কিন্তু এই অঙ্কটাই কিন্তু বিশেষ পরীক্ষার হলে করা কিন্তু অনেক টাফ। ঠিক, যদি আমি এখানে করছি খুব সহজেই, বিশেষ পরীক্ষার করছি খাতায় করা কিন্তু অনেক টাফ ব্যাপার। এরপরে যেটা রয়েছে একটা ক্লাস 8-এ পড়া আমাদের চক্রবৃদ্ধি মূলধনের একটা অঙ্ক দিয়েছে। তো আমরা জেনেছিলাম যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের একটা সূত্র ছিল c ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখানে পিটা কি ছিল, পিটা ছিল হচ্ছে মূলধন, মানে কত টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। আরটা কি ছিল, আরটা ছিল হচ্ছে যে কত শতাংশ আমার কি মুনাফা, সেই মুনাফাটা। তাহলে আমার আরটা যদি দেখি তাহলে 10% আছে, 10%কে যদি লিখি তাহলে আমি কীভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আর আমার মূলধন কত আছে, 800 টাকা মূলধন আছে। তাহলে আমি যদি এটা করি, আর এনটার সময় কি ছিল, এটা ছিল কত বছর, এই বছরের সংখ্যা হচ্ছে 2। আমি যদি এখন এটা করি তাহলে সি সমান 800 1 প্লাস ডিভাইডেড বাই 100
উপরে থাকে 2, এটা যদি করি তাহলে 801 প্লাস কেটে কেটে দিলে থাকবে এরকম থাকবে, তাহলে করতে পারি 810, 10 যোগ 1 তার উপর স্কোয়ার, দ্যাট মিনস 800 গুণ উপরে থাকবে 11, 11 উপর স্কোয়ার করলে 121, নিচে থাকবে হচ্ছে 100। এইটা দিয়ে কাটে 8 থাকে, এটাতে গুণ করলে 968 মতো অ্যান্সার আসবে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? এই অঙ্কটার অ্যান্সার দেখতেছি 968। জাস্ট কি করতে হবে আমাকে, মূল চক্রবৃদ্ধি মূলধনের যে ফর্মুলাটা রয়েছে C সমান P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার n, এই ফর্মুলাটাই বসাই দিলে আমি কিন্তু অঙ্কটা সলভ পেয়ে যাবো ওখান থেকে। ওকে, আচ্ছা এবার আমাদের একটা লগের অঙ্ক রয়েছে। অঙ্কটা দেখে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে, হ্যাঁ কিন্তু এই অঙ্কটা যদি সলভ কিন্তু একদম ইজি। যদিও আমাদের অঙ্কটা এইভাবে দেওয়া আছে, তো এইভাবে অঙ্কটার কখনো সলভ করা পসিবল না। কারণ হচ্ছে আমার এই যে লগ আছে তার বেইজ আছে, কিন্তু বেইজ দিয়ে আমার লগটা তুলে এমনভাবে তুলে দেওয়া আছে যে মনে হচ্ছে দুটা লগের গুণফল আকারে আছে। এটা কিন্তু আমাদের এমএস ওয়ার্ডের একটা প্রবলেম, দুটা গুণফল আকারে আছে। এইভাবে যদি লগ থাকে কখনো তার সলভ করা পসিবল না। কারণ একটা লগের ভিত্তি আছে, কিন্তু সে কার লগ করতেছে এটা যদি না থাকে তাহলে কিন্তু সে তার কখনো অ্যান্সার পাওয়া পসিবল না। আসলে অঙ্কটা আমার হবে এইরকম যে লগ ই স্কোয়ার এর রুট ই ভিত্তিক লগ হচ্ছে ই ভিত্তিক যে ব্যাপারটা আছে এই পুরা জিনিসটার 2 ভিত্তিক লগ হচ্ছে এইটা। ওকে, এই লগের অঙ্কটা করতে গেলে লগের অঙ্কটা একটু সাজায় নিলে আমাদের ভালো হয়। তাহলে আমরা যদি করি লগ 2, আমরা কি জানতাম এই লগের সলভটা যদি করি তাহলে যদি পাওয়ার থাকে কোনো কিছুর উপরে, তো সেই পাওয়ারটাকে কি আনা যায়, সামনে আনা যায়। তো এই পাওয়ারটা কত আছে, এর পাওয়ারটা হচ্ছে 2, এই 2টাকে আমি সামনে নিয়ে আসলাম, তারপরে লগটাকে লিখে দিলাম, তারপর কি রুট ই, এখানে দেখি ই। তাহলে আমি এখন কি কাজ করতে পারি এখান থেকে, যে লগ 2 এর জায়গায় 2 থাক, এখানে লগ 2 এর কিন্তু পাওয়ার এগুলো, তাহলে লগ আমার কি থাকতেছে রুট ই। এখন আমি যদি এটা রুট ই হয়ে থাকে এটাকে রুট ই বানিয়ে নিতে পারি কিভাবে, এইরকম করে বানিয়ে নিতে পারি। ওকে, তাহলে এটাকে আবার কিভাবে লিখতে পারি যে লগ 2, এটা যেহেতু পাওয়ার, তাহলে পাওয়ার হলে সে কি হবে, এই লগটা আবার এটার সাথে সামনে চলে আসে পাওয়ারটা, তাহলে পাওয়ারটা সামনে চলে আসলে কি হবে 2 গুণ 2, দ্যাট মিনস এটা হয়ে যাবে 4, 4 লগ রুট ই, এটা হবে রুট ই। তখন কি দেখছি, আমি জানি যে ফর্মুলা রুট এর এ ভিত্তিক লগ সমান কি হয় 1 হয়, তাহলে এই পুরা ব্যাপারটা সমান কি হবে আমার 1 হবে। যদি 1 হয় তাহলে আমি কি লিখতে পারবো যে লগ 2 তার উপর কি 4 এবং ইনটু 1। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি যে লগ 2, এটাকে আমরা লিখতে পারি এইভাবে। তাহলে এই পাওয়ারটা কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, তখন কি হবে 2 লগ 2, তাহলে এটা সমান আবার কি লিখতে হবে, এই পুরোটা জিনিসটা সমান 1 হবে, 2 ইন্টু 1 সমান 2। তাহলে লগের অ্যান্সার কত পাচ্ছি আমি, এটার অ্যান্সার পাচ্ছি 2। অঙ্কটা যদিও আমাদের সাজিয়ে দেওয়া নাই, কিন্তু অঙ্কটা এইভাবে হবে, এইভাবে সাজিয়ে নিতে হবে, তাহলে অ্যান্সারটা পাবো কত, 2 পাবো। করো, হচ্ছে না পোজ, হ্যাঁ হাত ঘামে যাচ্ছে তোমার, হাতটা ঘামার কথা আমার রে ভাই। আচ্ছা এরপরে হানি হাত কামেছে স্টার্ট। আচ্ছা, এই জায়গায় আমাদের কোশ্চেনের 106 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে এটা হচ্ছে একটা শব্দের অক্ষরের বিন্যাসের একটা অঙ্ক। তো এই অঙ্কটার অ্যান্সার অনেকেই আমরা চিন্তা করছি যে দারিদ্রতা হবে, কিন্তু আসলে দারিদ্রতা কখনো হয় না, দারিদ্র হয়। আর যখন দারিদ্রতা বলি তখন দারিদ্রতা না বলে সেটাকে দরিদ্রতা বলা হয়, দৈর্ঘ্য ফেলা হয়, এরকম হয়ে থাকে আসলে দরিদ্রতা। ওকে, তো এখানে দয়া আঁকা আছে যার কারণে এই অ্যান্সারটা হবে না, এটা হবে হচ্ছে অহরাত্র, এই অহরাত্র এই অ্যান্সারটা হবে। ওকে, এটা হচ্ছে একটা কি অর্থবোধক একটা শব্দ তৈরি করছে অহরাত্র, তাহলে আমরা দারিদ্রতা যারা দিয়েছি এটা কিন্তু ভুল হবে, এটা হবে দরিদ্রতা। ওকে, তাহলে অহরাত্র হচ্ছে এটার অ্যান্সার। তো এখন যদি আমরা একটু দেখি 106 নাম্বার একটা কোশ্চিন, যেটা করে রিলেশন, এটা হচ্ছে আইকিউ টেস্টের একটা কোশ্চিন, রিলেশন এর আইনের প্রতিবিম্ব কেমন হবে। তো এইটা করার জন্য আমরা যেটা করতে পারি যে এইটা যদি আমার কোশ্চিন হয়ে থাকে, ওই রিলেশন লেখাটাকে আমি কি করব, শক্ত করে মানে বেশি কলমের উপর বেশি ভর দিয়ে আমি রিলেশনটা লিখবো, আর ই এল এ টি আই ও
এন। শক্ত করে লেখার পরে আমি যেই কাজটা করব, পেজটাকে এভাবে উল্টায় নিব। পেজটাকে উল্টায় নিলে আমি যেটা দেখতে পারবো এই পাশ থেকে, এই পাশের থেকে দেখে যেটা মিল পাবো সেটা হবে কিন্তু আমার অ্যান্সার। এটা কিন্তু একটা টেকনিক্যালি কোশ্চেন। ওকে, আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে পরীক্ষায় খাতার পেজটাতে কি করতে হবে, শক্ত করে কলম শক্ত করে নিয়ে মানে ডাবিয়ে ডাবিয়ে লিখতে হবে। লিখলে আমি দেখবো অপোজিট সাইডে আমার কিন্তু তার একটা প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে। জাস্ট ওই প্রতিবিম্বের সাথে যে অপশান মিল পাবো সেই অপশানটাই হবে আমার অ্যান্সার। তাহলে আমার 106টা গেল। স্টার্ট। ওকে, এখানে আমাদের আইকিউ টেস্টে একটা সম্পর্ক রিলেটেড কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা আমাদের আমি অনেক পরিশ্রম হয়েছে কোশ্চেনটা সলভ বের করতে গিয়ে, অনেক ব্রেন খাটিয়ে কোশ্চেনটা সলভ বের করতে হয়েছে। এখানে কি বলেছে যে ক গ এর মা। ওকে, ক হচ্ছে গ এর মা এবং গ ও এর স্ত্রী। তাহলে ও এর স্ত্রী যদি হয়ে থাকে তাহলে ক এর ছেলেকে, ক এর ছেলে হচ্ছে ইয়, আর কয়ের বৌমা কিন্তু আমার হচ্ছে গ। ওকে, আবার কি বলেছে যে ঘ কয়ের ভাই। তাহলে ঘটা কি, ঘটা হচ্ছে কয়ের ভাই, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে বৌমা, আর এটা হচ্ছে কিন্তু ছেলে। ওকে, এখন কি বলেছে যে খ কয়ের স্ত্রী। তাহলে খ যদি স্বামী, সরি স্ত্রী না স্বামী। তাহলে খ যদি কয়ের স্বামী হয়ে থাকে তাহলে ওর সাথে ক্ষয়ের সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে ক যদি কয়ের স্বামী যদি হয়ে থাকে খ, আর কয়ের যদি ছেলে হয়ে থাকে ও, তাহলে অবশ্যই ছেলে না, সরি এটা হবে হচ্ছে ও। ও কি বলেছে, গ আবার ও এর স্ত্রী, গ হচ্ছে ও এর স্ত্রী, তাহলে এটা হচ্ছে স্ত্রী, আর এটা কি ও এর স্ত্রী, তাহলে এটা হচ্ছে ছেলে। হলে কয় হলে কার সাথে, ও এর সাথে ক্ষয়ের সম্পর্ক, ও এর সাথে ক্ষয়ের সম্পর্কটা কেমন আসবে। স্টার্ট। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, যার কারণে একটু ঝামেলা হয়ে গেল কোশ্চেনটাতে অ্যান্সার করতে। তো অ্যান্সারটা একটু আরেকবার দেখি। আমার সাথে ইওর সাথে ক্ষয়ের সম্পর্কটা দিয়েছে, ঠিক আছে। তো খ কি দেখো, খ হচ্ছে মূলত, খ হচ্ছে কয়ের কি স্বামী। কয়ের হচ্ছে স্বামী, স্বামী হচ্ছে খ। হুম আর ওটা কি ছিল, ও ছিল হচ্ছে গিয়ে গ এর স্ত্রী। ওকে, এই জায়গায় আমি এভাবে চিন্তা করতে পারি যে গ কিন্তু একটা মেয়ে। ওকে, গ একটা মেয়ে যার মার নাম, মা হচ্ছে ক, আর এই গয়ের বাবা হচ্ছে খ। ওকে, আর এই মেয়েটাকে বিয়ে করেছে কে, ও বিয়ে করেছে। ওকে, ও যদি বিয়ে করে থাকে তাহলে অবশ্যই ইওর বউ হচ্ছে গ, আর এই বইয়ের যদি মা যদি হয়ে থাকে ক, তাহলে অবশ্যই ইওর শাশুড়ি হচ্ছে ক, আর কয়ের যদি মানে আবার স্বামী যদি হয়ে থাকে খ, তাহলে অবশ্যই গয়ের বাবা হচ্ছে খ, আর গয়ের বাবা যদি খ হয়ে থাকে তাহলে এটা যদি হয় শাশুড়ি, তাহলে ইওর অবশ্যই এটা কি হবে, শ্বশুর হবে। ওকে, তাহলে এই অ্যান্সারটা হবে শ্বশুর। শ্বশুর, অনেকেই চাচা দিয়েছে, আসলে এটার অ্যান্সার হবে হচ্ছে শ্বশুর। স্টার্ট। আচ্ছা, এই জায়গায় 108 নম্বর অঙ্ক, 108 না, 109 নম্বর অঙ্ক আর 110 নম্বর অঙ্কটা যদি একটু দেখি, তাহলে কি বলছে, যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কি বার হবে। এটা নিয়ে আমরা বহুভাবে চিন্তা করতে পারি। ভাই এতভাবে চিন্তা করার কিচ্ছু নাই, আমি 18টা দাগ দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে মাসের প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিনটা কি, দ্বিতীয় দিন হচ্ছে সোমবার। এখন দ্বিতীয় দিন যদি সোমবার হয়ে থাকে, তারপরে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। তাহলে এটা ছিল আমার 18তম দিন, 18তম দিন কিন্তু আমার বুধবার। তাহলে এই কোশ্চেনটার আনসার হবে বুধবার। আর আরেক টাইপের কোশ্চেন আসছে, এই টাইপের কোশ্চেনগুলো তিনটা ত্রিভুজ দেওয়া আছে, দিয়ে এই জায়গাটায় গ্যাপ দেওয়া আছে। এই টাইপের কোশ্চেন প্রতি বছর বিসিএস একটা আসেই। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো যদি একটু সলভ দেখি তাহলে কী হবে দেখি। তা আসলে আমাকে এখানে বুঝতে হয় যে কোন প্যাটার্ন ফলো করা হয়েছে, কোন প্যাটার্ন ফলো করে কোশ্চেনগুলো সলভ করা হয়েছে। আমি যদি দেখি তাহলে 8 4 আসছে 32, 32 আর সাথে কত হবে, 32-এর সাথে 7 যোগ করলে আমার কিন্তু 39। ঠিক এই জায়গা তো 3 6 18, 3 গুণ 6 18, 18-এর সাথে 9 যোগ করে কত হচ্ছে 27। তাহলে এটা কি হবে, 9 গুণ 7 করলে হবে 63, 63-র সাথে 5 যোগ করলে যা হবে সেটাই হবে অ্যান্সার। এটার অ্যান্সার হবে 68।
ওকে, করেছো? হয়নি। কিরে ভাই, তোর হাত না অন্য কিছু বুঝেছিস? আচ্ছা, তাহলে এবার আমাদের কি একটা হচ্ছে সময়ের একটা কোশ্চেন করেছে যে 50 মিনিট আগে সময় ছিল 4টা 45 মিনিট, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি রয়েছে। তাহলে এখন থেকে ঠিক 50 মিনিট আগে কয়টা বেজেছিল? 4টা 45 বেজেছিল। তাহলে বর্তমান সময়টা কত সেটা আমাকে জানিয়ে নিতে হবে। তাহলে বর্তমান সময় তাহলে কি লিখি হবে? 50 মিনিটকে যোগ করে যদি দিই তাহলে দেখবো আমরা যে 5টা 35 বাজতেছে। ওকে, তাহলে বর্তমান সময়টা হলো 5টা 35। তাহলে 5টা 35 থেকে 6টা বাজতে তাহলে কত সময় লাগবে? অবশ্যই বুঝতে পারছি, 35 সাথে 25 যোগ করলে আমি 6 পেয়ে যাব। তাহলে 6টা বাজবে, তাহলে আমার কত মিনিট যোগ করতে হবে? 25 মিনিট যোগ করতে হবে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 25 মিনিট। এরপরে একটা কোশ্চেন দেওয়া হয়েছে যেটা মূলত ফিজিক্সের একটা কোশ্চেন, মেকানিক্সের কোশ্চেনের মধ্যে বলতে পারি স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন দিক কেমন হবে। স্ক্রু এবং ঘড়ির কাঁটার ঘূর্ণন দিকের এই কোশ্চেনটা অ্যান্সার করতে গেলে আমরা জানি যদি এটা 12 হয়, এটা যদি 3 হয়, এটা যদি হয় 6 হয়, এটা যদি 9 হয়, এটা যদি ঘড়ি, আর ঘড়ির কাঁটাটা কেমনভাবে ঘোরে? এইভাবে ঘোরে। ওকে, ঘড়ির কাঁটাটা এইভাবে ঘোরে, ঘড়ির কাঁটাটা ঘুরতেছে এইভাবে। আর স্ক্রু কিভাবে ঘুরে? স্ক্রু কিন্তু আমার এইভাবেই ঘোরে। ওকে, তাহলে ঘড়ির কাঁটা ঘুরতেছে এইভাবে, স্ক্রু কিন্তু ঘোরে এইভাবে। কিন্তু এখন বলা হচ্ছে এই কোশ্চেনটার যে স্ক্রুর ঘূর্ণনের দিক কোন দিক, ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক কোন দিক, এইটা আমাকে বুঝতে হবে। তাহলে স্ক্রু কিন্তু আমি ঘুরাইতেছি এইভাবেই, কিন্তু স্ক্রুটা যায় কোন দিকে? স্ক্রুটা হয় নিচের দিকে যায়, আর না হয় উপরের দিকে এইভাবে আসে। আমি যদি টাইট করতে থাকি তাহলে স্ক্রুটা কি এই দিকে যাবে, স্ক্রুর দিক এই দিকে। আর যদি লুজ করতে থাকে তাহলে কি স্ক্রুটা এই দিকে আসবে। আর ঘড়ির কাঁটাটা কি হবে? এইভাবে ঘুরবে। আমি যদি চিন্তা করি ঘড়ির কাঁটাটা এইভাবে চলতেছে, এই দিকে চলতেছে, তাহলে স্ক্রুটা অবশ্যই কি হবে? হয় বোর্ডকে সেট করে ভিতরে চলে যাবে, আর নয় কি হবে? উপরের দিকে এভাবে আসবে। এক কথা স্ক্রুটা থাকবে এইভাবে। তখন আমি বলতে পারি তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি স্ক্রু এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকটা হচ্ছে উলম্ব বা লম্ব দিক বরাবর। ওকে, স্টার্ট। ওকে, এরপরে আমাদের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 113 নম্বর অঙ্ক। 113 নম্বর অঙ্কটাতে আমরা দেখেছি একটা অঙ্ক দিয়েছিল কেমন, যে কোনটা বড়, কোন ভগ্নাংশটা বড়, এখানে দিয়েছে কোন ভগ্নাংশটা ছোট। তো এই টাইপের কোশ্চেন তাহলে আমাদের ভালো ভালো করে দেখতে হবে। দেখছি এটা যদি করি সলভ, তাহলে 18/36 সলভ করলে আসবে হচ্ছে 1/2। আর খ নাম্বার এটা 5/3, গ নাম্বার হচ্ছে 16/31, ঘ নাম্বার হচ্ছে 4/12। এটা যদি কাটি তাহলে থাকবে হচ্ছে 1/3। তাহলে আমাকে কি বলেছে, নিচের কোনটি সবচেয়ে ছোট। ওকে, তো সবচেয়ে ছোট যদি দেখতে চাই তাহলে আমি একটু দেখব যে এখানে দেখছি যে এটার কি আছে। এটাকে যদি কাটি আমি তাহলে মোটামুটি এরকম কিছু একটা আসবে, যে 16/31কে কাটলে আমার হচ্ছে উপরে 1/2 কিছু একটা আসবে, 2 ধরে নিলাম যে 01 এরকম কিছু একটা আসবে। ওকে, তাহলে আমি দেখতেছি যে উপরে কি, উপরে হচ্ছে সবচাইতে ছোট যেটার হবে, উপরে সবচেয়ে ছোট যেটার হবে সেটা কি হবে? সে ছোট, এবং এক কথা হচ্ছে আমার লবে কি হতে হবে? লবে ছোট, এবং হরে হরে বড় যেটার, সেটার মানই কিন্তু সবচেয়ে ছোট হবে। এটা টেকনিক্যাল আমি বলতে পারি যে এই এই ভ্যালুটার কি লবে সবচেয়ে বড়, এবং হরে কি সবচেয়ে হরে তো ছোট। তার মানে আমি বলতে পারি যে এই ভ্যালুটা এখানে হবে না। কেন হবে না? আমি বলেছি লবে হইতে হবে সবচেয়ে ছোট, এবং হরে কি হইতে হবে? সবচেয়ে বড়। এরকম যদি টাইপের হয়ে থাকে আমি দেখবো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 5 আছে, এখানে 1 আছে, তাহলে আমি বলতে পারি অবশ্যই এটা লবে বড় আছে, হরে লবে বড় আছে, আমাকে লবে ছোট হইতে হবে। তাহলে আমি বলতে পারি এটা হবে না। এখন আমি যদি দেখি 1/2 আর 1/3, এটা যদি দেখি উপরে 1 আছে, এটার উপরে 1 আছে, আমার মূল টার্গেট হচ্ছে লবে হইতে হবে ছোট, যত ছোট হওয়া যায়, আর হরে যত বড় হওয়া যায়। যদি সে ছোট আমি কাউন্ট করতে চাই তাহলে কি দেখতেছি এটারও 1, এটারও 1, কিন্তু এটা কি, এটা হচ্ছে দেখো 2, এটা হচ্ছে 3, তার মানে 3 থেকে 2টা কি ছোট, তার মানে এই মানটাও কি এই মানের কাছাকাছি হবে না, এই মানটা থেকে ছোট হবে না, এই মানটা বড় হবে। এখন যদি এইটা একটু দেখি তাহলে 16/31 এটা করলে মোটামুটি যদি 32 থাকতো তাহলে আমি লিখতে পারতাম 1/2 লিখতে পারতাম, কিন্তু আমার কি আছে এখানে 31 আছে। 31 থাকার কারণে আমি কি লিখতে পারি এই জায়গাটায় 1/, ধরো যে 1.99 এরকম কিছু একটা লিখতে পারি। ওকে, তাহলে 1.99 কিছু একটা লিখতে পারতেছি।
আমি ধরে নিলাম 1.99 না লিখে আমি 2ই লিখে দিলাম। ওকে, 32ই চিন্তা করলাম। তাও যদি চিন্তা করি তাহলে কি দেখবো, দেখো লবে কিন্তু এই দুটারই সেম মান, কিন্তু হরে কিন্তু দেখো এইটার বড় এইটার ছোট। তাহলে আমার কন্ডিশন কি ছিল, যে লবে হইতে হবে ছোট এবং হরে হইতে হবে বড়। তাহলে এই দুটার মধ্যে এটা লবেও যায়, এটারও লবে তাই, কিন্তু এটার কি লব হরে বড় এটার ছোট। তাহলে আমি বলতে পারি এই অ্যান্সারটা হবে 1 ডিভাইডেড বাই দ্যাট মিন্স 4 ডিভাইডেড বাই 12 করলে যেটা পাবো, এই কয়টা ভগ্নাংশের মধ্যে সবচাইতে এইটার মান ছোট, তাহলে এটা হবে অ্যান্সার। ওকে, আর একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সলভ একটু দেখি আমরা, যে এটার কোশ্চেনটা সলভ কেমন হবে। যে একবারে আমরা করে ফেলে দিতে পারি এটাকে। ধরো যে আমি 1 গুণ যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে 3 গুণ হচ্ছে 71, এটা করব। এটা করার পরে আমি যদি একটু গুণ করি তাহলে কেমন আসবে, যে 3 তাকে 71 দিয়ে গুণ করা, 1 দিয়ে গুণ করা মানে একই কথা, এটাই থাকে। তাহলে 71 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 একে 3, 3 একে 3, 0 3 7 21 1 হাতে থাকে 2 3 7 21 আর 2 21 আর 2 কত হচ্ছে 23, 23 এর 3 হাতে থেকে 2 3 7 21, 21 আর 2 23 আসবে এরকম। তাহলে আমি কি করছি, এটা যদি করি তাহলে কেমন আসবে, 3 3 6 3 2। তাহলে এই অঙ্কটা কেমন হবে, আমি কয় ঘর আছে দশমিকের পরে, 1 2 3 4, তাহলে 4 দশমিকের পরে 4টা করে ডিজিট রয়েছে, 1 2 3 4, তাহলে 4 ঘর আমি আগে দিব দশমিকে, 1 2 3 4। তাহলে এই যে এরকম দেখতেছি, তাহলে আমার অপশন আছে 2.36, তাহলে এটাই হবে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা। আচ্ছা, আমাদের 116 নম্বরের একটা কোশ্চেন ছিল যে একটা বানান শুদ্ধিকরণ, যে নিচের কোন বানানটি সঠিক। তো ইনসাইক্লোপিডিয়া, আমরা ইনসাইক্লোপিডিয়া ম্যাথমেটিক্সের নাম কিন্তু জানি, হ্যাঁ, যে ইনসাইক্লোপিডিয়া একটা ম্যাথমেটিক্স ছিল, সেই ইনসাইক্লোপিডিয়া ম্যাথমেটিক্সে কেন বর্গমূল করলে কেন প্লাস মাইনাস হয়, এটার কিন্তু একটা অ্যান্সার ছিল ইনসাইক্লোপিডিয়া ম্যাথমেটিক্সে। ইনসাইক্লোপিডিয়া বানানটা হচ্ছে এরকম, ENCOYCLOPEDIA, এটা। ওকে, এটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না। এখন কিন্তু এই ঘড়ির কাঁটা এবং থার্মোমিটারের সাথে সম্পর্ক রয়েছে এমন একটা জিনিসের কথা বলা হচ্ছে। তাহলে ঘড়ির কাঁটা দিয়ে আমরা কি করে থাকি, সময়কে কাউন্ট করে থাকি, এবং এই থার্মোমিটারে রয়েছে পারদ, ঘড়িতে কি করে থাকে, ঘড়িতে কাঁটা দিয়ে, ঘড়িতে কাঁটার সাহায্যে কি করে থাকি, সময়কে নির্ণয় করে থাকি। এখন থার্মোমিটারে আমরা কিভাবে আমরা থার্মোমিটারে তাপমাত্রা মেপে থাকি, সেটা মেপে থাকি কিন্তু পারদ দিয়ে, পারদের স্কেল দেখে। ওকে, এই পারদের স্কেল দেখে কিন্তু আমরা কি করে থাকি, থার্মোমিটারে পরিমাপ করে থাকি। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে পারদ। এবার লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা রয়েছে, এইটার অ্যান্সার একটু দেখতে হবে, এবং এটা খুব টেকনিক্যালি একটা করতে চাইলে আমাদের যেভাবে করতে হবে। ওকে, এরপরে আমাদের সবার শেষ যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা হচ্ছে 118 নম্বর অঙ্ক, এবং এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে যে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে। তাহলে আমার রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে 100 থেকে 200 এর মধ্যে। তো এটা যদি একটু দেখাই তাহলে কেমন হবে, আমরা এইভাবে টেকনিক্যালি করতে পারি একটা টেকনিক দিয়ে, যে 1 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত বলো, যে আমি যদি দেখি তাহলে বিভাজ্য সংখ্যা হবে 200 কে আমার 3 দ্বারা ভাগ করতে, ভাগ করলে যে কয়বার বা যাবে সেই কয়বার। আমি দেখেছি যে মোটামুটি 66 পয়েন্ট সামথিং হয়ে থাকে, তার মানে আমি বলতে পারি যে 66 বার কি রয়েছে, 66টা সংখ্যা রয়েছে যেটা কি হয়ে থাকে, 3 দ্বারা বিভাজ্য হয়ে থাকে। এখন যদি আমি 1 থেকে 100 পর্যন্ত দেখি, 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য অঙ্কের সংখ্যা পাবো 100কে, তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে সেখানে পাবো হচ্ছে 33টা অঙ্ক। ওকে, তাহলে আমি 33টা কি পাচ্ছি, অঙ্ক না সরি সংখ্যা, 33টা সংখ্যা পাচ্ছি। তাহলে আমি এখন যদি দেখি তাহলে 200 থেকে 100 বা 100 থেকে 200-র মধ্যে তাহলে কয়টা হবে, তাহলে 200-র মধ্যে ছিল 66টা, আর 66টা ছিল, আর 100টার মধ্যে 3 দ্বারা বিভাজ্য অঙ্ক সংখ্যা ছিল কিন্তু 33টা। যদি হয়ে থাকে তাহলে আমি যদি একটু বিয়োগ করি না থেকে তাহলে দেখবো হচ্ছে 33টা। তাহলে আমার মোট অঙ্কের সংখ্যা ছিল কত, যে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য অঙ্কের সংখ্যা ছিল 33টা। এই হচ্ছে আমাদের 41তম বিসিএস এর প্রিলিমিনারি ম্যাথটার সলভ আমি দেওয়ার চেষ্টা করেছি, এবং আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আর যদি আমি অনেক ছোট মানুষ, যদিও এখন পর্যন্ত বিসিএস দেওয়ার মতো যোগ্যতা আমার হয় নাই, তবে চেষ্টা করেছি কোশ্চেনগুলো সলভ করার। যদি ভালো লেগে থাকে সবার, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর কোন কোন জায়গাতে আমার ভুল হয়েছে, ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই করোনাকালীন টাইমে সবাই
সচেতন থাকার চেষ্টা করবেন। সচেতনতাই পারে আমাদেরকে কি করতে, আমাদের এই রোগবালাইগুলো থেকে রক্ষা করে রাখতে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এই এতটুকুতেই শেষ করতেছি। সামনের কোনো একটা দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে সবার সাথে আবার দেখা হবে। কেন রে ভাই